আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। ম্যানেজমেন্টের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই চ্যাপ্টারের উপরে আজকে আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস করব। এবং বরাবরের মতোই আজকের এই টপিকটা কিন্তু শুধু ম্যানেজমেন্টের টপিক বললে হবে না, এটা যৌথভাবে অ্যাকাউন্টিং এরও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, কারণ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যৌথ মূলধনী কোম্পানির মূলধন নামক একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা মানে এই চ্যাপ্টারটা ফুল কভার করে দিবে। ঠিক আছে, তাহলে দুই জায়গায় আমাদের এই টপিকটা আজকে কাজে লাগবে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করব শেষ পর্যন্ত ক্লাস করার জন্য, এবং শুরুতে সবাই লাইভটা একটু শেয়ার করে দেই। আশা করছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এই চ্যাপ্টারের উপর টপ 50 এমসিকিউ আমরা সমাধান করব 1 আওয়ারে। আমি আশা করব শেষ পর্যন্ত থাকলে এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ যত ধরনের এমসিকিউ আসতে পারে সকল ধরনের এমসিকিউ ইনশাআল্লাহ আপনার কমন পড়বে। ঠিক আছে, একটু সবাই যুক্ত হয়ে যায় এবং লাইভটা যা যা জায়গা থেকে শেয়ার করে দেয়। এইচএসসি 26 ব্যাচ ইতিমধ্যে তোমাদের একটা পরীক্ষার ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে, কবে নাগাদ তোমাদের পরীক্ষা হবে। সুতরাং এখন সময় শুরু করা নতুন করে। তাহলে আর তো সময় নষ্ট করার সুযোগ নাই, তাই না? এতদিন অনেকে রুটিনের জন্য অপেক্ষা করছি যে রুটিন দেখ বা ক্লাসের একটা টাইম পাই, মানে পরীক্ষার একটা যদি আনুমানিক সময় পাই তখন থেকে আমরা আসলে পড়াশোনা শুরু করব। যেহেতু এখন সময় পেয়ে গেছেন, তাহলে এখন তো আর বসে থাকার সুযোগ নাই, তাই না? এখন আপনাদের কি করতে হবে? পড়াশোনা পুরো দমে শুরু করা উচিত। কারণ আপনি দেখা যাবে যে কি হবে, এইচএসসি 26-এর কথা বলতেছে স্পেশালি। এইচএসসি 26 যেহেতু 2 জুলাই পরীক্ষা হবে। কবে? 2 জুলাই। তাহলে আজকে থেকে হিসাব করলে আপনি 74 ডেজ অর্থাৎ 74 দিন সময় পাবেন। এই 74 দিনে কিন্তু আপনি যদি অর্গানাইজড ওয়েতে পড়াশোনা করেন তাহলে আপনি কিন্তু ভালো প্রস্তুতি আপনার পক্ষে নেওয়া সম্ভব। ঠিক আছে, আর এইচএসসি 27 এখান থেকে শিক্ষা নেন। শিক্ষা নিয়ে আপনারাও আসলে আপনাদেরকে গুছায় নেন। ভালো প্রস্তুতি না নিলে পরীক্ষার হলে কিন্তু বিপদে পড়তে হবে, এটা নিয়ে কোনো ধরনের মানে সন্দেহ নাই। আহ বিভিন্ন বিষয় এবারের পরীক্ষার হলগুলোতে কাজ করবে, অনেকগুলো ফ্যাক্টর এবার কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। আর সুতরাং আগে থেকে সতর্ক না হলে বিপদ আছে কিন্তু। ব্যাপারগুলা কি কি, যে নিশ্চিত থাকেন অন্যান্য বছরের তুলনায় এবার পাশের হার কমবে, জিপিএ এর হার কমবে, কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন আসবে, পরীক্ষার হলের সার্বিক পরিস্থিতির একটা পরিবর্তন হবে। ঠিক আছে, সুতরাং পড়াশোনা না করলে একেবারে ভালো রকমের বিপদে পড়তে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেই। গতকালকের মতো, গতকালকে যেমন আমরা একদম ফুল স্পিডে 1 ঘন্টার একটা ক্লাসে আমরা পুরো 50টা এমসিকিউ শেষ করছি, আজকের ক্লাসটা তো আমরা ঠিক তাই করতে চাই। আপনারা একটু শেয়ার করে দেন। এইচএসসি 26-এর জন্য এই ক্লাসগুলো ব্লেজিং। আপনারা যদি ক্লাসগুলো করেন আপনার প্রস্তুতি ভালো হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এর অলরেডি 5টা অধ্যায় পড়াই ফেলছি, আমরা ম্যানেজমেন্টের আজকে সহ 2টা অধ্যায় চলে যাবে। তো এইভাবে ক্লাসগুলো যদি কন্টিনিউ করেন ভালো ইনশাল্লাহ করবেন, কোনো সন্দেহ নাই। সুতরাং মনোযোগী হন, আমার ক্লাস করেন আর যেখানে করেন পড়াশোনা শুরু করেন, এটা হলো মূল কথা। ওকে, আমরা শুরু করি, আমরা সময় কম নিব। আর নিবন্ধনে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিয়েন। সজল আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু শেয়ার করে দিয়েন সবাই। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির, তার মানে বেসিক জিনিস হচ্ছে কোম্পানির উপরে আমাদের ক্লাস। ওয়ান শট এমসিকিউ অর্থাৎ আমরা টপ 50, মানে টপ 50 যে প্রশ্নগুলো ঘুরে ফিরে সব সময় পরীক্ষায় আসে, আমরা সেই প্রশ্নগুলোই কিন্তু আজকে সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে।
তাহলে চলেন শুরু করা যাক। আমরা আশা করছি ধীরে ধীরে আমাদের উপস্থিতি বাড়বে। প্রথম প্রশ্ন, কোম্পানি আইনের কত ধারায় যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে? এখানে আমরা যেহেতু কোম্পানি পড়তেছি, আমাদের কয়েকটা বেসিক জিনিস একটু সবসময় মাথায় রাখতে হবে। কোম্পানি, তাই না? আমরা যেহেতু কোম্পানির বিষয়টা পড়তেছি, তো কোম্পানির আইনটা আমার জানা দরকার। কোম্পানি আইন কত সালের? কোম্পানি আইন কত সালের? কোম্পানি আইন হচ্ছে 1994 সালের, তাই তো? 1994 সালের কোম্পানি আইন। এই কোম্পানি আইনের কত ধারায় এই যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞাটা দেওয়া হয়েছে? এটা আমরা একটু 50টা এমসিকিউ আমাদের হাতে আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একেবারে শেষ করার। সবাই একটু রেসপন্স করি, উত্তর কি হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, হিসাব বিজ্ঞান বিষয় আমার আজকের ক্লাসে, হ্যাঁ, যাদের হিসাব বিজ্ঞান আছে তাদেরও আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ ওই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন যে অধ্যায়টা আছে সেটার সাথে আজকের এই চ্যাপ্টারটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। হাসি, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি, ঠিক আছে? কোম্পানি আইনের কত ধারায় তার সংজ্ঞা প্রদান করা হয়েছে? কোম্পানি আইনের কত ধারায় তার সংজ্ঞা প্রদান করা হয়েছে? একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। সোফিরোজ, এইচএসসি যারা আছো তারা হয়তো বা এগুলার উত্তর একটু ফাস্ট দিতে পারবা। আমরা আশা করছি আমরা অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। ওকে, সফিরোজ হচ্ছে বলছেন এ হবে, জান্নাতুল তুবা বি, মুবারক হোসেন এ, সজল 1994। হ্যাঁ, 94 ঠিক আছে, 94 তো কোনো সমস্যা নাই। কোম্পানি আইন তো 1994 আমি বলে দিছি, কিন্তু ধারাটা কত? ধারাটা হচ্ছে 2-1 ঘ। ধারাটা কত? 2-1 ঘ। ধারাটা কত? 2-1 ঘ। আমরা এটা মনে রাখবো। কোম্পানি আইন হচ্ছে 1994 সালের, এবং কোম্পানি আইনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা হচ্ছে 2-1 ঘতে দেওয়া হয়েছে যে কোম্পানি আইনের অধীনে গঠিত, নিবন্ধিত, পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি বলা হয়ে থাকে, ঠিক আছে? সো এটা অনেকেই আনসার করতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন, এইটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাস হয়? বাংলাদেশের সর্বপ্রথম কত সালে কোম্পানি আইন পাস হয়? সবাই কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেই, এবং লাইভটাতে একটা লাইক রিয়েক্ট দিয়ে দেই, লাভ রিয়েক্ট দিয়ে দেই, মানে একটা রিয়েক্ট করে দেই, ঠিক আছে? সবাই একটু রেসপন্স করার চেষ্টা করব, কারণ আপনারা না পারলেই আমি আলোচনা করব, আপনারা পারলে ব্যাপারটা আমার জন্য ইজি হয়। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করি, সবাই। আচ্ছা, 2-তে আমরা কি আছে? সুফি বলছে 2-এর বি, সাজ্জাদ বলছে 2-এর ডি, সুফি বলছে 2-এর ডি। হ্যাঁ, একটু দ্রুত সবাই। এটা আসলে কোনো কনফিউশনের প্রয়োজন নাই। আমাদের বর্তমানে কোম্পানি আইন যেটা আছে এটাই আমাদের সর্বপ্রথম আইন। পৃথিবীর 1844 সালের পূর্বে যে কোম্পানিগুলো ছিল ওগুলো ছিল বলে সনদপ্রাপ্ত কোম্পানি, ব্রিটিশ রাজার একটা বিশেষ আদেশে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হইতো। কিন্তু পৃথিবীর প্রথম কোম্পানি আইন বেসিক্যালি ধরতে গেলে 1913 সাল ছিল, এটা সংশোধিত হয়ে 1994 সাল হয়েছে। বর্তমান প্রচলিত যে আইন এটাই আমাদের প্রথম আইন হিসেবে আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? 1994 সাল। এটা বলছে পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি কে? পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, এবং এই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। চাইলে যে কারোর কাছে যে কোনো সময় শেয়ার কি করা যাবে? বিক্রি করা যাবে। কোয়েশ্চেন নাম্বার। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি নর্মালি কোম্পানি গঠনের স্তর হচ্ছে 4টা: উদ্যোগ গ্রহণ, প্রয়োজনীয় দলিলপত্র প্রণয়ন, নিবন্ধন পত্র সংগ্রহ, কার্যারম্ভের
অনুমতি গ্রহণ, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যেহেতু জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে, তাদেরকে কি করতে হয়, তাদেরকে প্রসপেক্টাস মানে হচ্ছে প্রকাশ করতে হয়, প্রসপেক্টাস দিতে হয়, প্রসপেক্টাসের মাধ্যমে বিজ্ঞাপন দিতে হয়, ঠিক আছে। সো আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে ঠিক তার উল্টা, তারা তাদের যে সদস্য সংখ্যা, এই সদস্যদের বাইরে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা কি করতে পারে না, মানে হচ্ছে তোমার কি করতে পারে না, শেয়ার বিক্রি করতে পারে না। সুতরাং তাদের কিন্তু প্রসপেক্টাস সংগ্রহের কি নয়, মানে প্রয়োজন নাই, ঠিক আছে। তিনের ডি বলতেছি আমরা অনেকেই, শেয়ার বন্টনের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কিন্তু ন্যূনতম মূলধন সংগ্রহ করা বাধ্যতামূলক। সবাই প্লিজ একটু শেয়ার করে দেই, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে, আজকের ক্লাসে অনেকে দেখতে পাচ্ছি, সবাই একটু শেয়ার করে দেই। অনেকে তিনের ক বলতেছি। এটার মূল কাজ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আমি আগে বলছি কোম্পানি গঠনের পর্যায়ে, মানে কোম্পানি গঠনের পর্যায়ে হচ্ছে চারটা। কোম্পানি গঠনের পর্যায়ে কয়টা? চারটা। এক নাম্বার উদ্যোগ গ্রহণ করতে হয়, কি করতে হয়? উদ্যোগ গ্রহণ করতে হয়। দুই নাম্বার হচ্ছে দলিল পত্র প্রণয়ন করতে হয়। তিন নাম্বার হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ করতে হয়, নিবন্ধন পত্রকে কোম্পানির জন্মপত্রিকা বলা হয়। চার নাম্বার ধাপ, এই তিন নাম্বার ধাপ কমপ্লিট হওয়ার পর যখন এটাকে বলা হয় বার্থ সার্টিফিকেট, কোম্পানির জন্ম পত্রিকা, এই নিবন্ধন পত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে, কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাকে আবার এই 4 নাম্বার স্টেপে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। আর এই কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার জন্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়, ঠিক আছে, তাকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। ওকে, নেক্সট, নিম্নের কোনটি যৌথ মূলধনী ব্যবসায় সাধারণ বৈশিষ্ট্য, মানে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য আর কি, বলেন কি? যশোর বোর্ড কি হবে স্যার? ক্লাসটা কিসের, এইচএসসি নাকি অ্যানুয়াল এডমিশন? এইটা এইচএসসি তো বটেই, এইচএসসির জন্য তো অবশ্যই যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা শিক্ষক নিবন্ধন দিবে তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নিম্নের কোনটি যৌথ মূলধনী ব্যবসায়ের সাধারণ বৈশিষ্ট্য? এর উত্তর কি হবে? হ্যাঁ, ন্যূনতম 2টা করে শেয়ার করে দেন। সবাই যদি একটু শেয়ার করেন দেখবেন যে উপস্থিতি পারবে। এইচএসসি সার্ভিস রুটিন পেয়ে গেছেন, এখন ক্লাস করার আর কোনো কি নাই, ক্লাস না করার আর কোনো উপায় নাই, ক্লাস না করলে বিপদ। এখন ক্লাস করে নিজেকে এগিয়ে নিতে হবে। কোশ্চেন গুলা একটু মনে হচ্ছে পরিচিত কোশ্চেন না আপনাদের কাছে, খেয়াল করেন। যৌথ মূলধনী কোম্পানিকে বলা হয় চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি, অস্তিত্ব সম্পন্ন কোম্পানি। আর চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কোম্পানি এর মানে হচ্ছে এই যে এই কোম্পানি ব্যবসা কিন্তু অংশীদারি ও এক মালিকানা ব্যবসার মতো হুটহাট কি হয় না, হুটহাট কি হয় না, মানে হচ্ছে বিলুপ সাধন ঘটে না। এর বিলুপ সাধনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। যৌথ মূলধনী কোম্পানিকে কি বলা হয়? কৃত্রিম ব্যক্তি, অর্থাৎ এটা ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সকল সুযোগ সুবিধা ভোগ করে। মানে যৌথ মূলধনী কোম্পানিকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কি বলা হয়? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। এখন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বিষয়টা কি? যে ব্যক্তি না হয়েও ব্যক্তির নিয়ে সুযোগ সুবিধা পাওয়া। এখন ব্যক্তি না হলে সে ব্যবসা চালাবে কিভাবে? যৌথ মূলধনী কোম্পানির কিছু এজেন্ট থাকে, যা কর্মকর্তা কর্মচারীরা এই কোম্পানির পক্ষ হয়ে কাজ করে। কারণ আমি যে এই কোম্পানির পক্ষ হয়ে কাজ করতেছি এটা আমি কিসের মাধ্যমে প্রমাণ করব? সেটা হচ্ছে সাধারণ সিলমোহর। এই সিলমোহরের মাধ্যমে মানে মানে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কোম্পানির পক্ষ হয়ে কাজ করে। কথা কি বোঝা গেছে? এটাকে বলছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হওয়ার কারণে কিন্তু এই সিলমোহরের বিষয়টা আসছে। তাহলে এটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। অন্য ব্যবসা সংগঠনের ক্ষেত্রে কিন্তু এই সাধারণ সিলমোহরের বিষয়টা আসবে না। মানে এক মালিকানা অংশীদারি এদের ক্ষেত্রে কিন্তু সাধারণ সিলমোহরের বিষয়টা আসতেই পারে না। সবাই একটু শেয়ার করে দেই, আলোচনা গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করবো। রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠিত হয়? রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, হ্যাঁ, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স বলা হয়, অর্ডিন্যান্স, ঠিক আছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে সনদপ্রাপ্ত কোম্পানি, যে বললাম
সালের পূর্বে যে প্রতিষ্ঠানগুলো মানে কোম্পানিগুলো গঠিত হইতো ওগুলো হতো সনদপ্রাপ্ত কোম্পানি। আর হোল্ডিং কোম্পানি কি জানেন? হোল্ডিং কোম্পানি মানে হচ্ছে ধরেন এটা হচ্ছে এ কোম্পানি, এই এ কোম্পানি হচ্ছে বি কোম্পানির কমপক্ষে 51% শেয়ারের অধিকার, ঠিক আছে? এ কোম্পানি বি কোম্পানির কমপক্ষে কত পার্সেন্ট শেয়ারের অধিকার বলতেছে? 51%। যে কোম্পানিটা অন্য আরেকটা কোম্পানির কমপক্ষে 51% শেয়ারের অধিকারী, ওই কোম্পানিটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি কোনটা? যে কোম্পানির কমপক্ষে 51% শেয়ারের অধিকারী অন্য একটা কোম্পানি, ওটাকে বলা হয় সাবসিডিয়ারি। তাহলে এখানে বিটা হচ্ছে সাবসিডিয়ারি, এটা হচ্ছে হোল্ডিং। আর এই সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানগুলা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশের মাধ্যমে কি হয়? প্রতিষ্ঠিত হয়। কিসের মাধ্যমে? রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্লিজ সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেন। আজকের উপস্থিতি ভালো, আমি চাই আজকে আরো বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হোক। সবাই একটু শেয়ার করে দিবেন। আমি ও 10টা শেয়ার দিছি। শিল্পা অসংখ্য ধন্যবাদ, আপনি রেগুলার ক্লাস করেন। সবাই একটু শেয়ার করে দেন, উত্তরসহ পিডিএফ দিয়েন ভাই। ইনশাল্লাহ ক্লাস শেষে গত ক্লাসের মতো উত্তরসহ পিডিএফ পেয়ে যাবেন। সবাই একটু শেয়ার করে দেন, একটু কোঅপারেট করেন, বাদ বাকি সবকিছু আপনাদের জন্য আমি করবো, সমস্যা নেই। কোম্পানি গঠনে উদ্যোগ গ্রহণকারীদের কি বলা হয়? এই যে একটু আগে বলছিলাম যে কোম্পানি গঠনের জন্য কি করতে হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে উদ্যোগ গ্রহণ করা। আর যারা উদ্যোগ গ্রহণ করে এদেরকে বলা হয় কোম্পানির কি? কোম্পানির জন্মদাতা বলা হয়। তো জন্মদাতাদেরকে আরেকটা ভাষা বলা হয়, নিহা বলছেন 5-এর এ, হাসিবুর রহমান বলছেন 5-এর কো, তাসলিমা বলছেন 5-এর এ। বাকি সবাই প্লিজ কাইন্ডলি সবাই রেসপন্স করেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। মুবারক বলছেন 5-এর এ। ওকে, মনে রাখতে হবে কোম্পানি গঠনের জন্য যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রবর্তক। এরাই হচ্ছে কোম্পানির জন্মদাতা। এরা কোম্পানির কি? এরাই হচ্ছে কোম্পানির জন্মদাতা, ঠিক আছে? প্রবর্তকরা হচ্ছে কোম্পানির জন্মদাতা। ফাইন। তারপর নেক্সট কোয়েশ্চেন, প্লিজ সবাই একটু শেয়ার করে দিন। সবাই 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 এই ক্লাস কিন্তু এইচএসসি এডমিশন নিবন্ধন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। ক্লাসটা ম্যানেজমেন্টের পাশাপাশি অ্যাকাউন্টিং এর জন্য গুরুত্বপূর্ণ। নিচের কোনটি কোম্পানির মুখ্য দলিল? খেয়াল করেন, মুখ্য সাথে যদি থাকে মূল, তারপরে ধরেন হচ্ছে থাকে যদি গঠনতন্ত্র, গঠনতন্ত্র, তারপর যদি থাকে হচ্ছে সংবিধান, সংবিধান, যে কোনো ভাবে শব্দটা থাকতে পারে, ঠিক আছে? কি বললাম বলেন তো? মূল দলিল, মুখ্য দলিল, গঠনতন্ত্র, সংবিধান, এই শব্দগুলো যদি থাকে তাহলে কোনটা ব্যবহার করবেন? এই শব্দগুলো থাকলে কোনটা ব্যবহার করবেন বলেন? কি হবে? 6 নম্বর প্রশ্ন উত্তর সবার পারা উচিত, সবার সবার সবার। কোম্পানির মূল দলিল, গঠনতন্ত্র, সংবিধান, এটাকে বলা হয় কি জানেন? স্মারকলিপি। কি লিপি বলা হয়? স্মারক, স্মারক, স্মারকলিপি, ঠিক আছে? এই স্মারকলিপির, এই স্মারকলিপির একটা সিনোনিম আছে। আমরা যদি শুধু স্মারকলিপি জানি তাহলে কিন্তু বিপদ। স্মারকলিপি একটা নাম হচ্ছে সঙ্গ স্মারক, একটা নাম কি? সঙ্গ স্মারক। এটা আরেকটা নাম হচ্ছে পরিমেল বন্ধ, একটা নাম কি? পরিমেল, পরিমেল বন্ধ, একটা নাম কি? পরিমেল বন্ধ, ঠিক আছে? তাহলে কি বললাম? সঙ্গ স্মারক, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? ওকে, সো বলে দিলাম ব্যাপারটা, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তারপর চলে আসেন কোম্পানির সঙ্গ স্মারকের দ্বারা বহির্ভূত। সঙ্গ স্মারক মানে তো স্মারকলিপি, সঙ্গ স্মারক মানে হচ্ছে স্মারকলিপি, ঠিক আছে? স্মারক লিপি বা পরিমেল বন্ধ, সঙ্গ স্মারক বা স্মারকলিপি বা পরিমেল বন্ধ। এই সঙ্গ স্মারক বা স্মারকলিপির ধারা হচ্ছে কয়টা বলেন তো? ধারা হচ্ছে, ধারা হচ্ছে 6টি। কি কি বলেন তো? ধারা হচ্ছে নাম ধারা, ঠিক আছে? একটা হচ্ছে কি ধারা? একটা হচ্ছে নাম ধারা। খেয়াল করেন, প্রথমটা হচ্ছে নাম ধারা, 2 নাম্বার হচ্ছে অবস্থান ও ঠিকানা ধারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, ঠিক আছে? নাম দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা। তারপরে কি আছে? ধারা হচ্ছে, ধারাগুলো কি হয় যদি আপনারা একটু সিরিয়াল বাই মনে রাখতে পারেন তাহলে ভালো, ঠিক আছে? তারপরে 3 নাম্বার হচ্ছে উদ্দেশ্য দ্বারা, উদ্দেশ্য ধারা। একটা জিনিস একটু খেয়াল রাখেন, এই উদ্দেশ্য ধারা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ধারা, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোম্পানির যে কি আছে, কোম্পানির যে ধারাগুলো, স্মারকলিপির যে ধারা আছে, নাম দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, এই উদ্দেশ্য ধারাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে কেন গুরুত্বপূর্ণ?
কারণ হচ্ছে এই উদ্দেশ্য দ্বারাটা হচ্ছে এখানে কোম্পানির মানে কাজগুলো স্পেসিফাই করা থাকে, সে কি কি কাজ করবে, ভবিষ্যতে তার ব্যবসা কতটুকু সে এক্সপ্যান্ড করতে পারবে, এই ব্যাপারগুলো কি থাকে এখানে নির্দিষ্ট করে বলা থাকে। কোম্পানি চাইলে এই উদ্দেশ্য দ্বারার বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। যদি সে উদ্দেশ্য দ্বারার বাইরে গিয়ে কোনো কাজ করে সেটাকে কোম্পানির ক্ষমতা বহির্ভূত কাজ বলে। তাহলে আরেকটা কাজ শিখে নিলাম, ক্ষমতা বহির্ভূত কাজ। গঠনতন্ত্র মানে স্মারকলিপির বাইরে কোনো কাজ করলে, উদ্দেশ্য দ্বারার বাইরে গিয়ে কোনো কাজ করলে এটাকে ক্ষমতা বহির্ভূত কাজ বলে। তাহলে নাম দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, তারপর হচ্ছে মূলধন দ্বারা, তারপরে কি, তারপরে হচ্ছে 4 নাম্বার আসে হচ্ছে মূলধন, মূলধন ধারা, তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে দায় দ্বারা, আর 6 নাম্বার হচ্ছে সম্মতি দ্বারা। কি দ্বারা? সম্মতি। তাহলে কি বললাম বলেন? নাম দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন, দায়, সম্মতি। তাহলে নাম দ্বারা 14 আছে, দায় দ্বারা আছে। তাহলে পরিচালকের ধারা বলতে কোনো ধারা স্মারকলিপিতে নাই। পরিচালকের ধারা বলতে কোনো ধারা স্মারকলিপিতে নাই। ঠিক আছে? ওকে, ডান। নেক্সট, সবাই প্লিজ একটু শেয়ার করে দেই। আমরা আজকের ক্লাসে উপস্থিতি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা চাই এটা আরো বাড়ুক। আপনারা যদি শেয়ার করেন এবং কমেন্টে পরিচিত জনদেরকে মেনশন করে দেন তাহলে কিন্তু উপস্থিতি বাড়বে। আর আপনাদের উপস্থিতি বাড়লে এই ক্লাসগুলো আপনারা প্রতিদিন পাইতে থাকবে, প্রতিদিন। কোয়েশ্চেন নাম্বার 9, আমরা অনেক ফাস্ট যাচ্ছে, আমাদের 50টা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, 50টা। কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে? অলরেডি আলোচনা হয়ে গেছে, এটার উত্তর আমি সবার কাছ থেকে চাই। কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে? স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল বন্ধক, কয়টি ধারা থাকে বলেন, দ্রুত বলেন সবাই সবাই সবাই। নিহা বলছেন 9 এর সি হবে, 9 এর সি মানে 6টি। সবাই সবাই একটু রেসপন্স করতে হবে প্লিজ। সবাই কাইন্ডলি ল্যাপটপ একটু শেয়ার করে দেয় যার যার জায়গা থেকে। মাত্র 31টা শেয়ার, তাও ভালো। আমরা চাই কমপক্ষে 50টা শেয়ার হোক। সবাই একটু শেয়ার করে দেন, একটা রিয়াক্ট দিয়ে দেন এবং হচ্ছে কমেন্ট আপনাদের পরিচিত জনদেরকে মেনশন করে দেন। তারপরে হচ্ছে নিহা বলছেন অ্যাকাউন্টিং, আচ্ছা ইমতিয়াজ বলছেন 6টা, সাজ্জাদ বলছেন 9 এর সি হবে, শিল্পা 8 এর এ, একটু 8 এ তো চলে আসছি ক্রস করে, সুফি 9 এর সি, তাসলিমা 9 এর সি, নাবিলা, সাবরিনা 9 এর সি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, সবাই সবাই সবাই। জান্নাতুল তুবা, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সুমাদে, হাসিবুর রহমান, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিচ্ছেন। জন কিটস, আমরা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিকে পাইছি, সাদাত হোসেন শিশির 9 এর সি। অর্ণব বলছেন 6টি, সাবরিনা বলছেন 6টি ধারা থাকে। ইতি আফরোজ, অনেকে আজকে নতুন দেখতে পাচ্ছি, আপনাদেরকে অ্যাকাউন্টিং এর স্বাগত। তাহলে স্মারকলিপির ধারা কয়টা বলেন তো? স্মারকলিপির ধারা হচ্ছে 6টা, এটা মনে রাখবেন। 6টা ধারা অলরেডি বলছি, কি কি বলেন? নাম দ্বারা, অবস্থান ও ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মূলধন দ্বারা, দায় দ্বারা, সম্মতি দ্বারা। 6টা দ্বারা মুখস্থ করে ফেলবেন এবং সিরিয়াল বাই মুখস্থ রাখার চেষ্টা করবেন। কথা বলছেন? সিরিয়াল সহ মনে রাখার চেষ্টা করবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, স্মারকলিপির চতুর্থ ধারা কোনটি? পড়াইছি কিনা বলেন? স্মারকলিপির চতুর্থ ধারা কোনটা? আমি কিন্তু সিরিয়াল বাই আপনাদেরকে পড়াইছি। তাহলে 4 নাম্বার ধারায় কোনটা আছে বলেন? আমি একটু আগেও আপনাদেরকে বলছি। তাহলে এবার আপনারা বলেন তো, স্মারকলিপির চতুর্থ ধারা কোনটা? স্মারকলিপির 4 নাম্বার ধারা কোনটা? দ্রুত বলেন। স্মারকলিপির 4 নাম্বার ধারা কোনটা হবে? আমরা একটু ফাস্ট যাবো, ফাস্ট ফাস্ট ফাস্ট। নিহা বলছেন, নিহা কিন্তু অলমোস্ট সবগুলো কোশ্চেনের প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করছে, ভেরি গুড। সাজ্জাদ 10 এর বি, ইমতিয়াজ মূলধন, অরিজিৎ 10 এর বি। অরিজিৎ পোস্ট কিন্তু কম হচ্ছে। ওকে, বাকিরা একটু সবাই রেসপন্স করার চেষ্টা করবো। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা প্রত্যেক উত্তর করবো, কারণ এগুলো আমরা সবাই পারি। সাবরিনা মূলধন, আমরা অলরেডি কিন্তু এগুলো আলোচনা করছি। আমি আবার বলে দিচ্ছি, প্রথমটা কি বলেন তো? স্মারকলিপির 6টি ধারা, 6টি ধারার মধ্যে প্রথম ধারা কোনটা? নাম দ্বারা। 2 নাম্বার অবস্থান ও ঠিকানা দ্বারা। 3 নাম্বার উদ্দেশ্য দ্বারা। 4 নাম্বার মূলধন, তারপরে দায়, আর সর্বশেষ হচ্ছে কি? সম্মতি। সর্বশেষ কি? সম্মতি। তাহলে আনসার কি হবে? মূলধন। উত্তর কি হবে? মূলধন। উত্তর কি হবে? মূলধন হবে। নেক্সট কোয়েশ্চেন, স্মারকলিপির কোন দ্বারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? অলরেডি আলোচনা করা হয়ে গেছে। একেবারেই অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি অনেক কঠিন কোশ্চেন করে তাহলে এটা আসবে, হোলি ক্রস কলেজে আসছে টেস্ট বা পরীক্ষাতে। তাহলে এটা কিন্তু আমি অলরেডি আলোচনা করছি। স্মারকলিপির অনেকগুলো ধারার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ধারা কোনটা, এবং ওই ধারার বাইরে গিয়ে কাজ করলে ওইটাকে ক্ষমতা বহির্ভূত কাজ বলে। মানে আপনার ক্ষমতার, আপনার যে লিমিটেশনস এর মধ্যে নাই, এর বাইরে আপনার লিমিটেশন, সীমাবদ্ধতার বাইরে চলে গেছেন আপনি। বলেন তো তাহলে সঠিক উত্তর কি হবে? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলেন? আমরা কিন্তু এখনো 50 ক্রস করতে পারি নাই। আপনারা একটু যদি সবাই একটা করে যার যার প্রোফাইল থেকে শেয়ার করেন
তাহলে কিন্তু আজকের লাইভে কিন্তু আমরা 50+ আমরা পাবো ইনশাল্লাহ, আশা করছি। সবাই একটু শেয়ার করেন, আমরা মিলে একটু চেষ্টা করি, দেখি অন্যান্য দিনের রেকর্ড গুলো আমরা ব্রেক করতে পারি কিনা। আমরা 50, 60, 70 করে ইনশাল্লাহ থাউজেন্ডস অফ স্টুডেন্ট একদিন আমাদের এই পেজে ক্লাস করবে, আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ। ওকে, বলেন কি হবে? সি হবে, সি। ওকে, আমরা 47 গিয়ে কিন্তু ব্যাক চলে আসতেছি, 50+ করতে পারতেছি না আমরা। একটু চেষ্টা করি, যারা স্টিল লাইভটা শেয়ার করি না সবাই লাইভটা শেয়ার করে দেই। ওকে, ডান। তাহলে এখানে অবশ্যই উদ্দেশ্য দ্বারা এটা নিয়ে কারো কোনো কি আছে, সন্দেহ আছে? নাই। আমরা এটা আপনাদেরকে পড়াই দিছি, তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য দ্বারা হবে। কি দ্বারা হবে? উদ্দেশ্য দ্বারা হবে। নেক্সট নেক্সট বিবরণপত্র প্রচারের পর কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? বিবরণপত্র প্রচারের পর কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? নেটে একটু প্রবলেম হচ্ছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেট আর হচ্ছে সবকিছু মিলাই আসলে এখন ক্রাইসিস যাচ্ছে। হ্যাঁ, সবাই প্লিজ একটু চেষ্টা করি। কি হবে? আমরা বলতেছি 180 দিন। 180 দিন কি এটা? একটু চিন্তা করে উত্তর দিলে কিন্তু সঠিক উত্তর আমরা করতে পারবো সবাই। 180 দিন কি হবে? আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, থ্যাংক ইউ। এখানে কিন্তু 80 দিন ঢালাও ভাবে 80 দিন বললে কিন্তু হবে না, এখানে ঢালাও ভাবে 80 দিন বললে কিন্তু হবে না। ওকে স্যার, সবগুলো করাবেন, প্রয়োজনে আপনি উত্তর বলে দিবেন আর স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিবেন। ওকে, ডান, সমস্যা নেই। এখানে হচ্ছে যে বিষয়টা মনে রাখতে হবে আপনাদেরকে, বিবরণ পত্র কাদের প্রচার করতে হয় এটা জানেন তো? এটাকে ইংলিশে বলে প্রসপেক্টাস। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির কি করতে হয়? এই বিবরণ পত্র প্রচার করতে হয় বাধ্যতামূলক, যেহেতু তারা সদস্যদের বাইরে গিয়ে শেয়ার বিক্রি করে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির এটা প্রয়োজন হয় না। ওরে নেট রে, প্রাইভেট লিমিটেড কোম্পানির এটা কি করতে হয় না? প্রাইভেট লিমিটেড কোম্পানির কিন্তু এই বিবরণপত্র প্রচার করতে হয় না, ঠিক আছে? প্রাইভেট লিমিটেড কোম্পানির বিবরণপত্র প্রচার করতে হয় না। ওকে, তাহলে এখন যে বিষয়টা দাঁড়াইছে, এটা কি হবে? 120 দিন মানে কয় মাস? 4 মাস। 120 দিন, 4 30 120, 4 30 120, ঠিক আছে? আচ্ছা, 120 দিন হবে, নট 180 দিন। ওকে, নেক্সট, কোন দলিলটিকে কোম্পানির জন্ম সনদ বলা হয়? অলরেডি আলোচনা করা হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোম্পানির জন্ম সনদ মানে বার্থ সার্টিফিকেট। কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। আবার জন্ম পত্রিকাও বলে অনেকে, কি বলে? জন্ম পত্রিকা। জন্ম পত্রিকা, জন্ম পত্রিকা, জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট, নিবন্ধন পত্র, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, কার্যাবলী অনুমতি, কোনটা? দেখেন অলরেডি কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদের ডিসকাস হয়ে গেছে। নিবন্ধন পত্র কি আলোচনা হয়েছে, স্মারকলিপি কি আলোচনা হয়েছে, কার্যারম্ভের অনুমতি কি পত্র কি আলোচনা হয়েছে। পরিমেল নিয়মাবলী কি জানেন? পরিমেল নিয়মাবলী হচ্ছে যেখানে কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে, অর্থাৎ কার দায়িত্ব কর্তৃত্ব কতটুকু হবে, মানে এই নিয়ম নীতিগুলা আমরা এই পরিমেল নিয়মাবলীর মধ্যে পাবো, যাটাকে সঙ্গ স্মারকও বলা হয়, ঠিক আছে? সঙ্গবিধি বলে আর কি, সরি, সঙ্গবিধি বলে। তাহলে কি হবে? মাহি বলতেছে 180 দিন হবে, 100% কনফার্ম। এই কোশ্চেনটার বিবরণপত্রের প্রচারে কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়, তাহলে কি আমি ভুল জানি কিনা, বা আমার হয়তো বা কনফিউজ হয়ে যেতে পারি। মাহি আমাকে স্লাইড রেডি করতে হেল্প করে, তাহলে আমি এটা একটু দেখে আমি ক্লাস শেষে এটা একটা পোস্ট করে দিব। 120 দিন থেকে 180 দিন, তারপরেও আপনারা, আমার বইতে 180 দিন ছিল, তাহলে যেহেতু অনেকের বইতে 180 দিন আছে, এটা 180 দিনই হবে উত্তর। ওকে, 180 দিন। ওকে, তাহলে বিবরণপত্র প্রচারের কতদিনের মাধ্যমে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে? 180 দিন মানে কয় মাস? 6 মাস। এটার সাথে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে পারেন, বকেয়া চেক। বকেয়া চেকের মেয়াদ কতদিন জানেন? ফিনান্স যাদের আছে, বকেয়া চেকের মেয়াদ হচ্ছে কতদিন? 180 দিন, অর্থাৎ কত? 6 মাস। ওকে, তাহলে এটা হচ্ছে কত বলেন তো? আমরা 180 দিনই আমরা শিওর হলাম, হয়তো আমার
আছে মিস্টেক হতে পারে। ওকে, তাহলে কোনটি কোম্পানির জন্ম সনদ, তাহলে এখানে নিয়ে তো এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই। জন্ম সনদ মানে হচ্ছে কি নিবন্ধন পত্র, জন্ম সনদ মানে কি নিবন্ধন পত্র, জন্ম সনদ মানে হচ্ছে নিবন্ধন পত্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, পরিচালক হতে কোন ধরনের শেয়ার ক্রয় করতে হয়? পরিচালক হতে কোন ধরনের শেয়ার ক্রয় করতে হয় দ্রুত বলেন। ওকে, 12/180 দিন হবে। ওকে ওকে, 12/180 দিন হবে, কোনো সমস্যা নাই। স্যার আমি মাত্র পড়লাম 180 দিন। হ্যাঁ, ওকে ওকে, ডান। আপনাদের কথাই মেনে নিয়েছি, 180 দিন হবে, কোনো সমস্যা নাই। চোদ্দোর এ সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার হবে। একটু চিন্তা ভাবনা করে উত্তর করবো প্লিজ। যারা এখনো শেয়ার দেন নাই এবং লাইভটাতে রিয়াক্ট দেন, একটা রিয়াক্ট দিয়ে দেন, একটা লাইক দিয়ে দেন, একটা লাভ দিয়ে দেন, একটা এংরি রিয়াক্ট দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, ঠিক আছে? আমরা একটু দ্রুত যাইতে হবে, কারণ আমরা কি করব, আমরা হচ্ছে মানে প্রায় 50টা প্রশ্ন আমাদের এখানে আছে, আমরা এখানে উত্তর করতে হবে। তাহলে এটার সঠিক উত্তর এখন পর্যন্ত আমি মাত্র 2 জনের কাছ থেকে পাইছি, মাত্র 2 জনের কাছ থেকে এটার সঠিক উত্তর দেখতে পাচ্ছি, বাকিদের কাছ থেকে কিন্তু সঠিক উত্তর দেখতে পাচ্ছি না। সবাই মনে করতেছে যে সাধারণ শেয়ার কিনলে, সাধারণ শেয়ার কিনলে তো আপনি কি কোম্পানির মালিক হইলেন, কিন্তু আপনি তো কোম্পানির পরিচালক হইতে পারবেন না। এটা হচ্ছে 100% নিশ্চিত, এটা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার। কোন ধরনের শেয়ার? যোগ্যতা সূচক শেয়ার। আপনাকে যখন পরিচালক নিয়োগ দেওয়া হবে, আপনাকে যখন পরিচালক নিয়োগ দেওয়া হবে, আপনাকে যখন পরিচালক নিয়োগ দেওয়া হবে, পরিচালক নিয়োগ হওয়ার 2 মাস অর্থাৎ 60 দিনের মধ্যে আপনাকে এই যোগ্যতা সূচক শেয়ার কি করতে হবে? ক্রয় করতে হবে। যোগ্যতা সূচক শেয়ার আপনাকে কিনে ফেলতে হবে, এই যোগ্যতা সূচক শেয়ারটা আপনাকে কি করে ফেলতে হবে? কিনে ফেলতে হবে। মনে থাকবে, পরিচালক নিযুক্ত হওয়ার 60 দিন অর্থাৎ 2 মাসের মধ্যে আপনাকে এই যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। ফাইন, ওকে। কোয়েশ্চেন নাম্বার 15, পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালক থাকে? এই পরিচালক সদস্য সংখ্যা নিয়ে যেমন একটা ঝামেলা আছে। সদস্য দেখেন, সদস্য সংখ্যা, সদস্য সংখ্যার ক্ষেত্রে পাবলিকে কয়জন, প্রাইভেটে কয়জন? পাবলিক, প্রাইভেট, প্রাইভেটে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে কয়জন? 2জন, সর্বোচ্চ কতজন? নেট তো ভালো সমস্যা করতেছে। তোর নেট, মোবাইল, ল্যাপটপ সবগুলো থেকে নেট একটু ডিসকানেক্ট কর, আমি ক্লাস নিতে পারতেছি না, সবগুলো থেকে নেট ডিসকানেক্ট কর। আর নেটে একটু ঝামেলা হচ্ছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিছুই করতে পারতেছি না। এত সমস্যা হওয়ার কারণ কি? ওকে, তাহলে পরিচালকের ক্ষেত্রে কি বললাম বলেন তো? পরিচালকের ক্ষেত্রে পাবলিকের ক্ষেত্রে হবে 2জন, প্রাইভেটের ক্ষেত্রে হবে, পাবলিকের ক্ষেত্রে 3জন, প্রাইভেটের ক্ষেত্রে কতজন? 2জন। ওকে, তাহলে অ্যান্সার কি হবে এখানে? 3জন। দেখেন কতবার আসছে একটা প্রশ্ন, কতবার আসছে। কোয়েশ্চেন নাম্বার 16, লভ্যাংশের পরিবর্তে কোন শেয়ার ইস্যু করা হয়? লভ্যাংশ কি জানেন তো? কোম্পানির যে মুনাফা হয়, এই মুনাফা কাদের মধ্যে বন্টন করে দিতে হয়? শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দিতে হয়। কাদের মধ্যে? শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দিতে হয়। শেয়ার মালিকদের মধ্যে কোম্পানির মুনাফা বন্টন করতে হয়। এই মুনাফা আমরা 2 ভাবে বন্টন করতে পারি। মুনাফা আমরা 2 ভাবে বন্টন করতে পারি। একটা হচ্ছে নগদ লভ্যাংশ দিতে পারি, অর্থাৎ লভ্যাংশ যদি মানে মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে আপনি ভাগ করে দেবেন, ওটাই হচ্ছে লভ্যাংশ। এই লভ্যাংশ যদি আপনি নগদে দেন, এটা হচ্ছে নগদ লভ্যাংশ। আর লভ্যাংশ যদি নগদের পরিবর্তে শেয়ারে দেন, মানে নগদ টাকাটা না দিয়ে কি করে দিলেন, ওই নগদ টাকা সমমূল্যের শেয়ার আপনি তাকে দিয়ে দিলেন, তখন এটার নাম হয়ে যাবে কি? ওটার নাম হয়ে যাবে হচ্ছে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড। কি শেয়ার বলেন তো? বোনাস শেয়ার, বোনাস শেয়ার অথবা স্টক ডিভিডেন্ড। কি ডিভিডেন্ড বলেন তো? স্টক ডিভিডেন্ড, বোনাস শেয়ার অথবা স্টক ডিভিডেন্ড, ঠিক আছে? তাহলে লভ্যাংশ যদি নগদের পরিবর্তে শেয়ারে দেওয়া হয়, তখন এটাকে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড বলা হয়, মানে বিনামূল্যে শেয়ার বলা হয়। কি মূল্যে শেয়ার? বিনামূল্যে শেয়ার বলা হয়ে থাকে। কি মূল্যে? বিনামূল্যে শেয়ার বলা হয়ে থাকে। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার কি হবে?
বোনাস শেয়ার, কোনো সন্দেহ নাই, বোনাস শেয়ার। আর রাইট শেয়ার হচ্ছে নতুন করে শেয়ার বিক্রি করতে গেলে যারা আমার বিদ্যমান শেয়ার হোল্ডার আছে, যারা অলরেডি আমার শেয়ার কিনে রাখছে, তাদের কাছে বিক্রি করা হয়। বিলম্বিত শেয়ার হচ্ছে এটাকে প্রবর্তকদের শেয়ার বলা হয়, লভ্যাংশ সবার শেষে পায়। অগ্রাধিকার শেয়ার হচ্ছে যারা লভ্যাংশ পায় নির্দিষ্ট হারে, যে শেয়ারকে কি বলা হয়, হাইব্রিড শেয়ার বলা হয়। এবং তারা আসলে ঋণ ও ইকুইটি সংমিশ্রণ, অর্থাৎ ঋণের বৈশিষ্ট্য আছে, শেয়ারের বৈশিষ্ট্য আছে। আশা করছি এটা ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 17, কোন ধরনের শেয়ার ক্রয়ের অর্থ প্রদান করতে হয় না? মাত্রই আলোচনা করে ফেলছি, বলে ফেলেন তো কি হবে। কোন ধরনের শেয়ার ক্রয় করলে কোনো অর্থ প্রদান করতে হয় না? মাত্রই বলছি, বোনাস শেয়ার। আপনি কোম্পানি থেকে লভ্যাংশ পান, মানে মুনাফা পাবেন, সেই মুনাফা আপনাকে আমি দিব। তো আপনাকে নগদ টাকা না দিয়ে আপনাকে কি করছি, আমি শেয়ার দিয়ে দিচ্ছি। এটা নাম হচ্ছে বোনাস শেয়ার। এবং এটাকে আবার বলতে পারেন, এই শেয়ারটাকে বিনামূল্যে ইস্যু করা হয়। কি করা হয়? বিনামূল্যে ইস্যু করা হয়। বিনামূল্যে বলতে হয় যে আপনি কোম্পানি থেকে লভ্যাংশ হিসাবে কিছু টাকা পাইতেন, ওইটার এগেইনস্টে আপনাকে দেওয়া হয়। তার মানে এটার জন্য আপনাকে নতুন করে কোনো টাকা পরিশোধ করতে হবে না, বা হয় না। তাহলে এটা কোন শেয়ার বলেন তো? বোনাস শেয়ার। কোন শেয়ার? বোনাস শেয়ার। সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য কি? সাধারণ শেয়ারের মালিকরা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক, তারা লভ্যাংশ পায় অনির্দিষ্ট হারে। কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় হচ্ছে কি, একটা নির্দিষ্ট হারে পায়। এবং সাধারণ শেয়ার হোল্ডাররা পরিচালনা অংশগ্রহণ করতে পারে, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, এরকম কিছু বিষয় এখানে কিন্তু আছে। কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18, এটা একটু মানে হচ্ছে কি মানে অ্যানালাইটিক্যাল, একটু উচ্চতর দক্ষতা টাইপের প্রশ্ন। আমরা একটু পড়ি, দেখি সঠিক উত্তর করা যায় কিনা। কোয়েশ্চেন নাম্বার 18, XY কোম্পানির অর্থ ব্যবস্থা ও কোম্পানি মূলধন সংগ্রহের ক্ষেত্রে এমন একটি ব্যবস্থাকে প্রাধান্য দেয় যেখানে বিনিয়োগকারীদেরকে কোম্পানির মালিকানার পরিবর্তে নির্দিষ্ট হারে, এই তো লাইন পেয়ে গেছি, এই তো লাইন পেয়ে গেছি, নির্দিষ্ট হারে। তাহলে আমি কিন্তু অলরেডি আলোচনা করছি কোন শেয়ারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয়, কোন শেয়ারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয়। আজকে নেটের সমস্যার কারণে কিন্তু অনেকে আসলে ক্লাস থেকে চলে গেছে, তো কিছু করার নাই। আবার অনেকের এখানে কি হচ্ছে, ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। সবকিছু মিলাই আমরা একটু বিপদের মধ্যেই আছি। যাই হোক, এটার কি হবে, এটার সঠিক উত্তর কি হবে বলেন? অলরেডি ডিসকাসড, আলোচনা হয়ে গেছে। সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন প্লিজ। যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, যারা স্টিল লাইভটা শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করে দিয়েন। আমরা 50টা প্রশ্ন প্র্যাকটিস করবো এনিহাউ ইনশাআল্লাহ। 18D, কোনো সন্দেহ নাই, অগ্রাধিকার শেয়ার, কোনো সন্দেহ নাই, অলরেডি আলোচনা হয়েছে। কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি কত প্রকার? কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি কত প্রকার? কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি, কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি তো পড়বই, পাশাপাশি অংশীদারি ব্যবসার বিলুপ সাধন পদ্ধতিও আমরা পড়বো। অংশীদারি ব্যবসার বিলুপ সাধন পদ্ধতি হচ্ছে 5টা। কয়টা মনে রাখবেন? অংশীদারি ব্যবসার বিলুপ সাধন পদ্ধতি হচ্ছে 5টা। মনে রাখবেন কি? সব বিবি আমার। কি দিয়ে মনে রাখবেন? অংশীদারি ব্যবসার বিলুপ সাধন পদ্ধতি মনে থাকবে কি? সব বিবি আমার। কি মনে থাকবে? সব বিবি আমার। সকল অংশীদারের সম্মতিক্রমে বিলুপ সাধন, বাধ্যতামূলক বিলুপ সাধন, কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন, আদালতের মাধ্যমে বিলুপ সাধন। ঠিক আছে। আর বিলুপ সাধন সম্পর্কে বলা হয়েছিল 39 ধারায়, বাকিগুলো সিরিয়াল বাই বলে দিবেন। 40, 41, 42, 43, 44। তাহলে আপনি দেখেন, অংশীদার ব্যবসার বিলুপ সাধন পদ্ধতি মনে রাখতে গেলে আমরা সব থেকে বেশি বিপদে পড়ি কি? আমরা হচ্ছে কি মনে রাখতে পারি না, এই ধারাগুলো মনে রাখতে পারি না। তো এখানে ধারাও মনে থাকবে, এখানে আপনার কোন পদ্ধতির পরে কোনটা আসবে সেটাও আপনার মনে থাকবে। তাহলে আমরা অংশীদার ব্যবসার বিলুপ সাধন পদ্ধতি পড়লাম 5টা। তাহলে কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি কয়টা? কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি হচ্ছে 3টা। কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি কয়টা? কোম্পানির বিলুপ সাধন পদ্ধতি হচ্ছে 3টা। কোম্পানির ব্যবসায় বিলুপ সাধন নিয়ে তেমন একটা প্রশ্ন আসে না, কিন্তু অংশীদার ব্যবসায় বিলুপ সাধন থেকে কিন্তু এই ধারাগুলো দিয়ে একটা প্রশ্ন আসে। তাহলে কি মনে রাখবেন? সব বিবি আমার, সব বিবি আপনার, সব বিবি আপনার। সতে সকল অংশীদার সম্মতিক্রমে বিলুপ সাধন, বতে বাধ্যতামূলক বিলুপ সাধন। এই বিবি, দুইটা বিতে, প্রথম বিতে হচ্ছে বিশেষ, পরের বিতে হচ্ছে বিজ্ঞপ্তি। বিশেষ বিজ্ঞপ্তি আতে হচ্ছে আদালতের মাধ্যমে বিলুপ সাধন। ঠিক আছে। তাহলে 39 দ্বারা বিলুপ সাধন সম্পর্কে বলা হয়েছে, বাকিগুলো 39 এর পর থেকে সিরিয়াল বাই বলে দিবেন, ঘটনা কমপ্লিট। ঠিক আছে। তাহলে একটা পর থেকে আরেকটা পেয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 20, কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচয় সংক্রান্ত নিয়ম কানুন লেখা থাকে? অলরেডি আলোচনা করা শেষ, আমি এটা আপনাকে বলছি। কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি লিপিবদ্ধ থাকে বলেন? কোন দলিলে থাকে? পরিমেল নিয়মাবলীতে থাকে। কোথায় থাকে? পরিমেল নিয়মাবলী। এখন স্মারকলিপির যেমন 3টা নাম পাইছে, স্মারকলিপি, সংঘ স্মারক, আর একটা হচ্ছে কি পরিমেল বন্ধ। ঠিক পরিমেল নিয়মাবলী একটা নাম হচ্ছে সংঘ বিধি। পরিমেল নিয়মাবলীর একটা নাম কি? পরিমেল নিয়মাবলীর একটা নাম কি? পরিমেল, পরিমেল নিয়মাবলী, পরিমেল নিয়মাবলী।
এই পরিমেল নিয়মাবলী আরেকটা নাম কি? সঙ্গ বিধি। পরিমেল নিয়মাবলী আরেকটা নাম কি? সঙ্গ বিধি। ঠিক আছে, একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করতে হবে। আপনাদের উত্তর কি আমার কাছে পরে আসে নাকি আপনারা উত্তর পরে করেন? ঠিক আমি বুঝতে পারতেছি না। কি হবে 20? অলরেডি কিন্তু 20টা কোশ্চেন আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ, অলরেডি 20টা কোশ্চেন কমপ্লিট। কারো যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সাথে সাথে বলে ফেলেন, সাথে সাথে বলে ফেলেন, সমস্যা নেই। কোয়েশ্চেন নাম্বার 21, পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি সীমিত? সীমিত মানে সীমাবদ্ধ, সীমাবদ্ধ। এইটা তো সবার পারা উচিত, এটা আমি না পড়াইলেও আপনাদের পারা উচিত। বিনিয়োগের সুযোগ, মূলধন, মুনাফা বন্টন, শেয়ার হোল্ডারদের দায়, কোনটা হবে বলেন? এটা আমি আপনাদেরকে পড়াবো না, কিন্তু আপনাদের কাছ থেকে আমি উত্তর চাই, বলেন কি হবে? এটা সঠিক উত্তর কি হবে? 21 ডি, কোনো সন্দেহ নাই। কারণ পাবলিক লিমিটেড এক মালিকানা অংশীদারি ব্যবসার সদস্যদের দায়ের পরিমাণ কি, দায়ের প্রকৃতি কি? স্যার ক্লাস করতে পারছি না, কারেন্ট নাই সেজন্য। হ্যাঁ বুঝতে পারছি, কারেন্ট না থাকারই কথা। এক মালিকানা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্যদের যে দায়, এই দায়ের প্রকৃতিটা কি? এ দায় হচ্ছে অসীম। যে কোম্পানির মানে ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের পাশাপাশি তাদের দায় কি হয়? ব্যক্তিগত সহায় সম্পত্তি পর্যন্ত বর্তায়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে তাদের দায় হচ্ছে শেয়ার হোল্ডারদের যতটুকু শেয়ার ওরা কিনছে, যে পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করছে, ওটার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে তাদেরকে কোনো দায় বহন করতে হয় না। কোয়েশ্চেন নাম্বার 22, কোম্পানির মালিকানার সপক্ষে শেয়ার হোল্ডারদের জন্য নিম্নের কোনটি প্রদান করা হয় বলেন? কোম্পানির মালিকানার সপক্ষে মানে কোম্পানিতে যে আমি শেয়ার কিনছি, এই শেয়ার কেনার জন্য, এটা যে আমি একটা মালিক, যেমন আপনি একটা জমি কিনছেন, জমি কিনলে তো আপনার দলিল দেয়, তাহলে এখানে আপনারা কি দিবে? 22 নাম্বার, আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন, এই শেয়ারের মালিকানার প্রমাণপত্র স্বরূপ আপনাকে কি দেওয়া হবে? বিবরণপত্র, ঋণপত্র, শেয়ার পরোয়ানা নাকি শেয়ার সনদ? কোনটা দিবে বলেন? শেয়ার সনদ মানে শেয়ার সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেট কোনটা দিবে আপনাকে বলেন? দ্রুত সবাই একটু রেসপন্স করি প্লিজ। যারা লাইভটা স্টিল শেয়ার করি নাই, সবাই লাইভটা একটু শেয়ার করে দিই। আজকে উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, আশা করছি আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদের সহযোগিতায় এরকম উপস্থিতি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। বাইশের এ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। লুকা বেসিলি ব্যাক, লুকা বেসিলিকে অনেকদিন পরে ক্লাসে দেখলাম। যাই হোক, লুকা বেসিলি দেখে কিন্তু হেনরি ফিল মন খারাপ করবে, কারণ হেনরি ফিলের পড়া পড়াচ্ছে, যদিও লুকা বেসিলির পড়ার সাথে মিলে যায়, তো দুই বন্ধু থাকলে ভালো হইতো, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? শেয়ার সার্টিফিকেট। অ্যান্সার কি হবে? শেয়ার সার্টিফিকেট, কোনো সন্দেহ নাই। বিবরণপত্র, ঋণপত্রের সাথে তো কিছু যায় না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 23, লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? আসলে এই যে পাবলিক লিমিটেড কোম্পানি, যদিও এখন পিএলসি চলে আসছে, দেখবেন যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের সাথে এখন পিএলসি লেখা। জনতা ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি। পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। পিএলসির পূর্ণরূপ কি? পিএলসির পূর্ণরূপ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পিএলসির পূর্ণরূপ কি? পাবলিক লিমিটেড কোম্পানি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লিমিটেড, কি লিমিটেড আসলে? শেয়ারের সংখ্যা লিমিটেড, পরিচালকের সংখ্যা লিমিটেড, নাকি শেয়ার হোল্ডারগণের দায় লিমিটেড? কোনটা লিমিটেড আলটিমেটলি বলেন তো? এটা বের করো। তেইশের সি, এক্স্যাক্টলি। এখানে দেখেন ডিইউসি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 12-13 সেশনে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2-3 সেশনে আসছে, সিইউ চিরাং ইউনিভার্সিটিতে 9-10 সেশনে আসছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর কি হবে? কোনো সন্দেহ নাই, শেয়ার হোল্ডারদের দায়। অ্যান্সার কি হবে? শেয়ার হোল্ডারদের দায়। শেয়ার হোল্ডারদের দায় হবে সঠিক উত্তর, শেয়ার হোল্ডারদের দায়। ওকে, আপনারা কিন্তু অনেকেই লাইভটা স্টিল শেয়ার করেন না। শেয়ার করলে কিন্তু আজকে যে পরিমাণ স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, উপস্থিতি কিন্তু আরো বাড়তো, বা শেয়ারের সংখ্যা কিন্তু আরো বেড়ে যাইতো। সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিয়েন। 35 শেয়ার। আমাদের শেয়ার আজকে কম করে হলো কত হওয়া উচিত ছিল? 100 শেয়ার হওয়া উচিত ছিল। আপনারা সবাই শেয়ার করলে 100 শেয়ার হইতোই। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটা শেয়ার হোল্ডারদের দায়। কোয়েশ্চেন নাম্বার
24, কোয়েশ্চেন নাম্বার 24 উত্তর কি হবে বলেন? কোয়েশ্চেন নাম্বার 24 উত্তর কি হবে? কোন দলিলটি ছাড়া একটি পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম শুরু করতে পারে না? সহজ কথা, পড়াই ফেলছি অলরেডি, আমরা পড়াই ফেলছি। এটা বলেন উত্তর কি হবে? কোন দলিলটি ছাড়া একটি পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম শুরু করতে পারে না? ওকে, কি হবে এটার সঠিক উত্তর? 24 এর অনেকে আনসার করছেন কার্য আরম্ভ সনদ, মানে কার্য আরম্ভের অনুমতিপত্র। সোজা কথা, কার্য আরম্ভের অনুমতিপত্র। কারণ কোম্পানি গঠনের যে 4টা স্তর আপনাদেরকে পড়াইছি, উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধন পত্র সংগ্রহ, কার্য আরম্ভের অনুমতিপত্র। শুধু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাইলে কার্যক্রম শুরু করতে পারে না। এটা পারে কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির কার্য আরম্ভ করতে আবার কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কথা কি ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 25, যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 50% বেশি শেয়ারের মালিক হয় তখন তাকে কোন ধরনের শেয়ার বলে? অলরেডি পড়াই ফেলছি কিনা বলেন তো? অলরেডি পড়াই ফেলছি কিনা? হোল্ডিং কোম্পানি বলে না? হোল্ডিং কোম্পানি পড়েছি না? এখানে হোল্ডিং এর একটা সিনোনিম আছে, হোল্ডিং এর একটা সিনোনিম আছে। কে বলেন তো কি হবে সঠিক উত্তরটা? উত্তর কি ছিল? কমপক্ষে 50% শেয়ারের বেশি অধিকারী। কমপক্ষে 50%-এর বেশি মানে কি? এটা কমপক্ষে 51% হইতে হবে। 50%-এর বেশি মানে কমপক্ষে 51% হতে হবে। সো সেটা কি? হোল্ডিং কোম্পানি বলা হয়। কোন কোম্পানি? হোল্ডিং। কি কোম্পানি? হোল্ডিং কোম্পানি। এই হোল্ডিং কোম্পানির একটা নাম হচ্ছে নিয়ন্ত্রণকারী কোম্পানি। যাও দিয়ে আসো। এটা হোল্ডিং কোম্পানির একটা নাম কি? নিয়ন্ত্রণকারী কোম্পানি। হোল্ডিং কোম্পানির একটা নাম কি? নিয়ন্ত্রণকারী। মানে ধরেন আমি যদি কোন একটা কোম্পানির 51% শেয়ারের অধিকারী হই, তাহলে তার নিজের শেয়ারের থেকে তো আমার শেয়ারের পরিমাণ বেশি, তাহলে তার আমি হোল্ড করে রাখছি, তার আমি ধরে রাখছি, তার মানে ওই কোম্পানিতে তার থেকে বেশি দায়িত্ব, কর্তৃত্ব সবকিছু আমার। ঠিক আছে? আকাশের অবস্থা খুবই খারাপ। ওকে, ডান। কোয়েশ্চেন নাম্বার 26, কোম্পানি ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় কেন? কোম্পানি ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় কেন বলেন? কোম্পানি ন্যূনতম মূলধন যেটা বলা হচ্ছে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সংগ্রহ করা কি বাধ্যতামূলক? এই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় প্রাথমিক খরচ নির্বাহের জন্য। প্রাথমিক অবস্থায় যে খরচগুলো হয় সেই খরচগুলো নির্বাহ করার জন্য একটা প্রতিষ্ঠানকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ করা কিন্তু বাধ্যতামূলক। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এটা মাঝে মাঝে আপনাদের ক্লাসে একটু ডিস্টার্ব করে, কেউ বিরক্ত হয়েন না। ওকে, কোনোভাবে ওকে রাখা যায় না, ও ক্লাসে আসবে, ক্লাস দেখবেই। কোয়েশ্চেন নাম্বার 28, নিচের কোনটি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সত্যি? অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কিছু ঘটনা আছে, সত্যি ঘটনা। কি ঘটনা বলেন তো? যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার হচ্ছে বলা হাইব্রিড শেয়ার বলা হয়। কি শেয়ার বলা হয়? হাইব্রিড। মানে এই শেয়ার একই সাথে ঋণ ও ইকুইটি সংমিশ্রণ, ইকুইটির সংমিশ্রণ, ঋণ ও ইকুইটির সংমিশ্রণ, এবং তারা লভ্যাংশ পায় কি হারে? নির্দিষ্ট হারে। কি হারে? নির্দিষ্ট হারে। তারা কিন্তু কোম্পানির কি হইতে পারে না? নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এবং পরিচালক হইতে পারে না। পরিচালনা অংশগ্রহণ করতে পারে না এবং পরিচালক হইতে পারে না, তাই না? তো অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনটা সত্যি? একটি সাধারণ শেয়ারের মূলধনের একটি অংশ, এটি সাধারণ মূলধন ও ঋণের সংমিশ্রণ। বলছি কিনা? হাইব্রিড মানে কি? সংকট জাতীয় শেয়ার, যেখানে আপনার মালিকানা মানে ইন্টারেস্ট, যে লভ্যাংশটা পাওয়ার কথা এটা একটা নির্দিষ্ট হারে পাবেন, এবং এটা বলে ঋণ ও ইকুইটি সংমিশ্রণ। কারণ এখানে কিছু বৈশিষ্ট্য ঋণের মতো, কিছু বৈশিষ্ট্য ইকুইটির মতো, আগে আলোচনা করছি। তার হচ্ছে ঋণ ও ইকুইটি সংমিশ্রণ। কোশ্চেন আনসার হচ্ছে খ। কোশ্চেন নাম্বার 29, যে শেয়ারকে ঋণপত্রে রূপান্তর করা যায় তাকে কি শেয়ার বলে? মানে আপনি কি করতে পারবেন? শেয়ারকে ঋণপত্রে রূপান্তর করে ফেলতে পারবেন। আমরা তো, এটা কি এইচএসসি ফাইন্যান্স ক্লাস? এইচএসসি ফাইন্যান্স না ভাই, এটা ম্যানেজমেন্ট ক্লাস। এটা ম্যানেজমেন্ট ক্লাস, এমজিটি, ম্যানেজমেন্ট ক্লাস। কি হবে বলেন? 29 এর উত্তর কি হবে? 29। আমরা 29-এ আসি। আকাশের অবস্থা কার কার এখানে খারাপ বলেন তো? আমরা অলরেডি 30টাতে চলে আসছি, আর বেশি সময় লাগবে না। 29-এর বি, অগ্রাধিকার শেয়ার।
29 ডি। হ্যাঁ, একটু সবাই চেষ্টা করি। সবাই একটু চেষ্টা করি। এক্স্যাক্টলি, যারা ডি নাম্বার উত্তর করছেন তারা সবাই সঠিক। সঠিক উত্তর হবে রূপান্তরযোগ্য, লেখাইতে আছে রূপান্তরযোগ্য, অর্থাৎ রূপান্তর করা যায়, তাই না? এক জায়গায় একটা থেকে আরেকটা রূপান্তর করে দেওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 30, জনাব মাসুম আহমেদ বনরূপা কোম্পানি লিমিটেডের 10 টাকা অতিরিক্ত মূল্যের 500টি শেয়ার প্রতিটি 100 টাকা করে বাজার থেকে ক্রয় করে মাসুম আহমেদের দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? দেখেন, খেয়াল করেন, আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে দায় সীমাবদ্ধ থাকে কিভাবে জানেন? আপনি যতগুলো শেয়ার কিনবেন, যতটুকু শেয়ার কিনছেন ততটুকু পর্যন্ত আপনার দায়। এখন বলা হচ্ছে 10 টাকা অতিরিক্ত, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত? 100 টাকা। তাহলে 10 টাকা অতিরিক্ত মানে আপনি শেয়ার কিনছেন কত টাকায়? 110 টাকা মূল্যের। প্রত্যেকটা শেয়ার কত টাকা করে কিনছেন? 110 টাকা করে কিনছেন। ওকে, তো শেয়ার কিনছেন কয়টা? শেয়ার কিনছেন হচ্ছে 500টা। 110 টাকা করে 500 শেয়ার কিনছেন। এখন অনেকে বলতে পারেন, স্যার তাহলে 500 ইন্টু 110 করে দিলেই হয়ে যাবে। 500 ইন্টু 110, 5 11 55, আর হচ্ছে 3টা শূন্য, 5000, 55,000। উত্তর কত? 55,000। অনেকে যদি এই চিন্তাটা করে থাকেন তাহলে উত্তর ভুল হবে। উত্তর কি হবে? ভুল হবে। কারণ কি? কারণ হচ্ছে এই অধিহার অবহার ম্যাটার করেন। আপনার সবসময় খেয়াল রাখতে হবে, অধিহারটা অন্য একটা হিসাব। আপনি যখন মূলধন এই দায়বদ্ধতা বের করতে যাবেন তখন শেয়ারের ফেস ভ্যালুটা কাউন্ট করতে হবে। কোনটা? শেয়ারের ফেস ভ্যালুটা কাউন্ট করতে হবে। তাহলে ফেস ভ্যালু কত ছিল? 100 টাকা। অতিরিক্ত 10 টাকা দিচ্ছেন, এটা শেয়ার অধিহার, ওটাকে এখানে কাউন্টিং এ আনা যাবে না। তাহলে এটার সাথে 5000 গুণ করতে হবে। তাহলে 100 ইন্টু 5000, উত্তর হবে কত? 110, 5 11 55, 3টা শূন্য, ঠিক আছে। তো তাহলে এখানে 50,000 হইতে গেলে 500 শেয়ার, তো আমি এখানে 5000 লিখে ফেলছি, জন্য মিলাইতে পারতেছি না। তাহলে 100 ইন্টু 500 গুণ করলে 50,000, উত্তর হবে কত? 50,000। উত্তর হবে কত? 50,000। ওকে, এবার হচ্ছে এখানে তো আমরা বোর্ডে দেখছি, বোর্ডের প্রশ্নগুলো দেখছি। তাহলে এই অধ্যায় থেকে এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো কিছু প্রশ্ন আসছে না? আর শুধু তো একাডেমিক লেভেলের প্রশ্ন আসে, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন, তারা আছেন, নিবন্ধনে দিবেন, সবার জন্য এটা মূলত এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের এই ক্লাসগুলো, ঠিক আছে? কিন্তু আমরা সবার জন্য, সবাই আমরা ক্লাসগুলো করতে পারবো যাদের এই কমন সাবজেক্টটা আছে। তাহলে এবার আমরা অল্প সময়ের মধ্যে আমরা হয়তো বা 10-15টা কোশ্চেন আছে, এটা শেষ করার চেষ্টা করবো। তারা স্টিল লাইফটা শেয়ার করি না, রিয়েক্ট দেয় নাই, তারা কি আর ক্লাস চাই না? প্রতিদিন আপনাদের জন্য ক্লাস নিচ্ছি আমরা। এরপরে ফিনান্স মার্কেটিং এর উপরেও ক্লাস নিব যদি আপনারা চান। ওকে, বলছে বাটা কোন ধরনের কোম্পানি? বাটা, বাটা মানে বাটা কোম্পানি আছে না, বাটাটা কোন ধরনের কোম্পানি? বাটা কোম্পানিটা কোন ধরনের কোম্পানি বলেন তো? এইচএসসি 26 ব্যাচ। আচ্ছা, এই বাটা কোম্পানি মানে হচ্ছে বাটা শু লিমিটেড বাংলাদেশ। এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এটা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা বহুজাতিক প্রতিষ্ঠান। সুইজারল্যান্ডের ভিত্তিক একটা বহুজাতিক প্রতিষ্ঠান হইলেও বাংলাদেশ এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এটা কি? বাংলাদেশের একটা পাবলিক লিমিটেড কোম্পানি, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? বাংলাদেশে এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। বাংলাদেশে পরিচালিত হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু তার অরিজিন বাটা শু কোম্পানি বাংলাদেশ হলে আমরা ওইটা ওইভাবে বলতাম, ঠিক আছে? ওকে, তারপর চলে আসেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 32। কোম্পানির যে মূলধনের পরিমাণ সর্বোচ্চ হয়, কোম্পানির যে মূলধনের পরিমাণ সর্বোচ্চ হয়, এটা আমরা শেয়ারের চ্যাপ্টারে পড়াইছি। যে কোম্পানির যে মূলধনের মানে হচ্ছে ধারাগুলো আছে, ধরন আছে,
ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত, অনুমোদিত, এর মধ্যে সর্বোচ্চ মূলধন কোন জায়গাটায়? আমরা আপনাকে বলছিলাম অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন মানে সর্বোচ্চ মূলধন। আপনারা যখন শেয়ার ইস্যুর অঙ্ক করেন দেখবেন যে শুরুতে লেখা থাকে কোম্পানি এত টাকা মূল্যের এত হাজার শেয়ারে নিবন্ধিত বা অনুমোদিত হইলো। তার মানে কোম্পানি এই শেয়ারের বাইরে সে আর শেয়ার বিক্রি করতে পারবে না। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখবেন কোম্পানি কি হয়েছে, কোম্পানি ওই শেয়ার থেকে অর্থাৎ অনুমোদিত শেয়ারের থেকে কম শেয়ার বাজারে বিক্রি করে, ওটাকে আমরা ইস্যুকৃত শেয়ার বলি। আর পরিশোধিত বা আদায়কৃত হচ্ছে যেটা ফাইনালি আমরা শেয়ার হোল্ডারদের থেকে আদায় করতে পারি যে টাকাটা, এটাকে বলে পরিশোধিত বা আদায়কৃত মূলধন। আর ইস্যুকৃত শেয়ারের যে অংশটা শেয়ার হোল্ডারদের থেকে চাওয়া হয়, তলব করা হয়, ওটা হচ্ছে তলবকৃত মূলধন। বুঝতে পারছেন? তো এটা কি 32 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন তো? অনুমোদিত। 32 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? অনুমোদিত। এটা হচ্ছে সর্বোচ্চ মূলধন। আর আদায়কৃত হচ্ছে যেটা এক্স্যাক্টলি পরিশোধিত, মানে যেটা আমি শেয়ার বিক্রি করে ফাইনালি আদায় করতে পারছি, ওটা হচ্ছে পরিশোধিত। আর অনুমোদিত মূলধনের যে অংশটা আমি বিক্রি করতে চাই এটা হচ্ছে ইস্যুকৃত। ইস্যুকৃত যে অংশটা আমি শেয়ার হোল্ডারদের থেকে তলব করি চাই, সেটাকে হচ্ছে বলা তলবকৃত। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 33, কোন পদ্ধতিতে শেয়ার বিক্রয়ের প্রসপেক্টাস প্রচার বাধ্যতামূলক? মানে প্রসপেক্টাস প্রচার করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে? এখানে প্রসপেক্টাস কাদের প্রচার করতে হয়? পাবলিক লিমিটেড কোম্পানি। আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয় গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি আইপিও। এটার 15টা পরীক্ষা আসে। ইনিশিয়াল আইএনআই টিআইএন ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক আছে? এটাকে বাংলা কি বলে জানেন? বাংলা বলে প্রাথমিক গণপ্রস্তাব। কি বলে? প্রাথমিক গণপ্রস্তাব। কি বলে? প্রাথমিক গণপ্রস্তাব বলে। অর্থাৎ গণপ্রস্তাব দিচ্ছেন আপনি প্রথমবারের মতো যখন আপনি শেয়ার বিক্রি করবেন। স্যার ক্লাসটা শেষ করার 10 মিনিটের মধ্যে কান চলে যাবে। ও শেষ করে দিব, টেনশনের কিছু নাই। আমরা তো এই ক্লাস সাথে সাথে আমি ক্লাস শেষ করে এটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে তারপরে আমার স্টুডিও থেকে বের হবে, সমস্যা নাই, ইউটিউব চ্যানেল ক্লাস পেয়ে যাবেন। তাহলে এখানে কি ঘটনা ঘটছে? তাহলে আপনার প্রসপেক্টাস দিতে হবে কেন? গণপ্রস্তাব, জনগণকে একবারে আপনি মানে গণহারে শেয়ার কেনার জন্য কি দিচ্ছেন? ইনভাইট করতেছেন। ওইটাকে বলা হচ্ছে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং। সেই জন্য আপনাকে প্রসপেক্টাস রেডি করতে হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 34, হোল্ডিং কোম্পানি আওতাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানির কমপক্ষে কতজন পরিচালক থাকতে হবে? কতজন থাকতে হবে বলেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সংখ্যা কয়জন হবে? 2 জন অলরেডি আলোচনা করা হয়েছে। ওকে, এক্স কোম্পানি 57% শেয়ার ওয়াই কোম্পানি ক্রয় করলো। খেয়াল করেন, এক্স কোম্পানি তার একটা কোম্পানি আছে, এই কোম্পানির 57% শেয়ার কিনে নিচ্ছে হচ্ছে ওয়াই কোম্পানি। তাইলে এখানে বলা হচ্ছে এক্ষেত্রে ওয়াই কোম্পানিটা কি? ওয়াই কোম্পানির দুইটা অপশন হবে, আমি সঠিক উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে ক আর খ, দুইটার মধ্যে একটা হবে। উত্তর বলেন কি হবে? 35 এর উত্তর কি হবে বলেন? আমরা একটু দ্রুত যাই, হ্যাঁ দ্রুত যাই, যেহেতু অনেকের এখানে ইলেকট্রিসিটি প্রবলেম হবে বলে মনে হচ্ছে, আমরা একটু দ্রুত যাই। বলেন তো কি হবে? আমাদের পেজে কিন্তু প্রতিদিনই ক্লাস, সুতরাং প্রতিদিন 9টায় ক্লাস থাকবে। যদি কোনো কারণে ক্লাস মিস হয় আমি আগে থেকে পোস্ট করে জানাই দিব। তো আজকে এই টানা যেহেতু আমরা ক্লাস নিয়েছি, আগামীকালকে ক্লাস আমরা ক্লাস নিলে ইনশাআল্লাহ অবশ্যই জানাই দিব। তবে আগামীকালকে ক্লাস হলে অ্যাকাউন্টিং ক্লাস হবে। ফিনান্স ক্লাস কারা কারা করতে চান একটু কমেন্ট আমাকে জানাবেন। যারা ফিনান্স ক্লাস করতে চান রেসপন্ডেন্ট অনুযায়ী আমরা ফিনান্স ক্লাসের ব্যবস্থাও করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ফিনান্স ক্লাসের উপস্থিতি যদি ভালো থাকে, যদি ভালো রেসপন্স পাওয়া যায়, তাহলে আমরা ফিনান্স ক্লাসটাও কন্টিনিউ করতে চাই। 35 কি হবে দেখেন, বলছিলাম কমপক্ষে 51% শেয়ারের অধিকারী যদি অন্য একটা কোম্পানি হয় তাকে বলা হয় হোল্ডিং। তাহলে এই ক্ষেত্রে ওয়াই অন্য একটা কোম্পানির কমপক্ষে 51% তার চেয়ে বেশি শেয়ারের অধিকারী। তাহলে এখানে এই ওয়াইটা হচ্ছে হোল্ডিং, আর এক্সটা হচ্ছে সাবসিডিয়ারি। এক্সটা কি সাবসিডিয়ারি? এক্স কার মালিকানায় চলে গেছে? হোল্ডিং এর মালিকানা, ওয়াই এর মালিকানায় চলে গেছে। হোল্ডিং মানে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। হোল্ডিং মানে কি? নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। আমি ফাইন্যান্স ক্লাস করতে চাই স্যার, সিকিউ প্লাস এমসিকিউ। ওকে ইনশাআল্লাহ। নিহা ফাইন্যান্স, মৃদুল ফাইন্যান্স, জানাতুল তুবা ফাইন্যান্স। ওকে, এইচএসসি 26 এর রেসপন্স ভালো থাকলে ফাইন্যান্স ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে যে কোম্পানি গঠিত নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে? অলরেডি এটা আলোচনা করছি কোন একটা মানে হচ্ছে প্রশ্নে, এটা আলোচনা হয়েছে। আপনারা উত্তর করেন, এটা আপনারা উত্তর করেন, একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করেন। সজল অ্যাকাউন্টিং, পূজা করতে চায় ফাইন্যান্স ক্লাস, তাসনিমা ফাইন্যান্স করতে চান। ওকে, সো আমরা যেহেতু পরপর 2টা ক্লাস ম্যানেজমেন্ট করছি, নেক্সট ক্লাস অবশ্যই আমরা অ্যাকাউন্টিং নিয়ে ফিরবো। আর হচ্ছে নিবন্ধন স্পেশাল ক্লাসও আমরা দিব। এমনিতে কমন ক্লাসগুলো করলে আপনারা বেশি উপকৃত হবেন। তবে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আলাদা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব।
তাহলে এখানে 36 এর ডি হবে, কোনো সন্দেহ নাই, বিধিবদ্ধ, ঠিক আছে, বা সংবিধিবদ্ধ, বিধিবদ্ধ অথবা কি সংবিধিবদ্ধ, বিধিবদ্ধ অথবা সংবিধিবদ্ধ। পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করা বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক নয়? কি হবে বলেন? এটা কি বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক নয়? উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, জাভেদ উমর, আপনি কি মানে কি এইচএসসি নাকি নিবন্ধন পরীক্ষা দিবেন কোনটা? মার্কেটিং আর ফাইন্যান্সের স্টুডেন্ট দেখা যায় কম। দেখেন আপনাদের আমি রেসপন্স বাড়লে, যেমন আজকের ক্লাসে উপস্থিতি প্রায় 50 ছুঁই হয়েছে ইনশাল্লাহ। যদি আমরা 100 জন স্টুডেন্ট আমাদের লাইভে থাকে, তার মানে 100 জন লাইভে থাকার মানে ফিনান্স ক্লাস নিলে আমাদের লাইভে 20-30 জন থাকতে পারে। সো এখন যারা অ্যাক্টিভলি ক্লাস করে তাদের মধ্যে 5-6 জনের ফিনান্স আছে। সো এখন ক্লাস নিতে গেলে আমার ক্লাসে এসে মন খারাপ হবে। আপনাদের উপস্থিতি আরেকটু বাড়ুক ইনশাল্লাহ, আমরা আপনাদের জন্য ফিনান্স ক্লাসের ব্যবস্থা করবো, টেনশনের কোনো কারণ নাই, আমি আসি আপনাদের জন্য। ওকে, তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে নিবন্ধন, এটা লেখা কি বাধ্যতামূলক। কোশ্চেন নাম্বার 38, কখন প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্যারম্ভ করতে পারে? আপনারা কোম্পানি গঠনের যে 4টা স্তর পড়াইছিলাম, 4টা স্তরের মধ্যে বলছিলাম যে নিবন্ধন পদ্ধতি হচ্ছে কি, নিবন্ধন পত্র সংগ্রহ করলেই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির কাজ শুরু করার জন্য আবার কার্যারম্ভের অনুমতি পত্র লাগে। তাহলে প্রাইভেট যেহেতু আছে তাহলে নিবন্ধন পত্র, পাবলিক থাকলে কি হইতো, পাবলিক থাকলে হয়তো কার্যারম্ভের অনুমতি পত্রটাও লাগতো, পাবলিক থাকলে কার্যারম্ভের অনুমতি পত্রটা লাগতো। একটি কোম্পানি বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে কতদিনের অগ্রিম নোটিশ দিতে হয়? এটা কি হবে বলেন? কোয়েশ্চেন নাম্বার 39, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, 1 ঘন্টা ক্লাস হচ্ছে বরাবর 1 ঘন্টা, আর আমরা 10 মিনিট সর্বোচ্চ নিব। 38 এর এ 3 দিন, হ্যাঁ কি বলেন? 38 না 39 এর ডি একজন বলছে, 39 এর বি 7 দিন, একটু সবাই চেষ্টা করি প্লিজ। এটা পারা উচিত, আপনাদের অনেকেরই পারার কথা। সাদা এজিএম বলা হয়, এজিএম, হ্যাঁ, এজিএম মানে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। এজিএম এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল জেনারেল মিটিং। এটার ক্ষেত্রে 21 দিন পূর্বে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক কি দিতে হবে? নোটিশ দিতে হবে। এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং মানে 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। ওকে, আচ্ছা, টেবিল এ সংশ্লিষ্ট বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তো এটা বুঝেন কিনা? টেবিলের সংশ্লিষ্ট বিষয় কি? টেবিলের সংশ্লিষ্ট বিষয় কি? ফোর্টির সি বলতেছেন পরিমাণ নিয়মাবলী, এক্স্যাক্টলি। এটা টেবিল এ মানে ইংলিশে বলে শিডিউল 1, ইংলিশে কি বলে? শিডিউল 1। এটাকে বলা হচ্ছে পরিমেল নিয়মাবলীর বিকল্প। এটা কি? পরিমেল নিয়মাবলীর বিকল্প। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য। কি? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তারা পরিমেল নিয়মাবলীর মধ্যে টেবিলে অনুসরণ করতে পারে, টেবিলে। আচ্ছা, যে আচ্ছা, মানে মূলধন বাজার বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করতে পারে কে? মূলধন বাজার বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? মানে কোন প্রতিষ্ঠানটা মূলধন বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে? খেয়াল রাখেন, অর্থ বাজার যদি বলতো তাহলে আমরা বলতাম বাংলাদেশ ব্যাংক। যদি কি বলতো মানি মার্কেট, হ্যাঁ, মুদ্রা বাজার বা অর্থ বাজার, মুদ্রা বাজার বা অর্থ বাজার যদি বলতো, যাদের ফাইন্যান্স আছে তারা ভালো বলতে পারবে। আর শেয়ার বাজার, শেয়ার বাজার, মূলধন বাজার, ঠিক আছে, পুঁজি বাজার, শেয়ার বাজার, মূলধন বাজার, পুঁজি বাজার, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। 41। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, জিএসটি তে আসছে 2 বার, জিএসটি তে কয়বার আসছে? পরপর 2 বার আসছে। এটা কিন্তু আসতে পারে আবারও। অর্থ বাজার বা মানি মার্কেট হচ্ছে যেটা স্বল্পকালীন বাজার, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আর যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বাজার, পুঁজি বাজার, শেয়ার বাজার বা মূলধন বাজার, সেটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি? সেটার ক্ষেত্রে অ্যান্সার হবে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 42, বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরির উদ্দেশ্য কি? বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরির উদ্দেশ্য কি? মানে বিবরণপত্রের বিকল্প মানে বিবরণপত্রের বিকল্প কেন আমরা তৈরি করবো, এটার উদ্দেশ্যটা কি? জিএসটি তে আসছে। হ্যাঁ, একটু দ্রুত বলি সবাই প্লিজ, আমরা ক্লাসের একেবারে শেষের দিকে, আমরা ক্লাসের একেবারে শেষের দিকে। কি হবে? 42 এর ডি, জনসম্মুখে প্রচার। না, এইটা যদি বিবরণপত্র হইতো তাইলে হয়তো জনসম্মুখে প্রচার, ওকে। কিন্তু বিকৃতি যখন আসবে তখন হচ্ছে এই জনসম্মুখে প্রচারের পাশাপাশি নিবন্ধনের নিকট জমা দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হবে এখানে। নিবন্ধকের নিকট জমা দান, এটাও একটা গুরুত্বপূর্ণ। দেখেন একটু ডিফারেন্ট, এডমিশনের কোশ্চেন তো একটু ডিফারেন্ট। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যুর জন্য কোথা থেকে অনুমতি নিতে হয়? ওই যে শেয়ার বাজার, পুঁজি বাজার, মূলধন বাজার, মুদ্রা বাজার, তারা এদেরকে নিয়ন্ত্রণ করে কে বলেন তো? এদেরকে কে নিয়ন্ত্রণ করে? এদেরকে নিয়ন্ত্রণ করে যে ওখান থেকে পারমিশন নিতে হবে, ওদেরকে যে নিয়ন্ত্রণ করে তার থেকে পারমিশন নিতে হবে, তাই না? কে নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? এটা সবার পারা উচিত। বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? এটা পারা উচিত। আমি মাঝখানে একবার বলে ফেলছিলাম 1844 সালে। কবে? 1844 সালে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওকে, আমরা একবারে শেষের দিকে। কোন শ্রেণীর শেয়ার হোল্ডারগণ প্রথমে লভ্যাংশ পাবে? সবার পূর্বে লভ্যাংশ পাবে কারা? সবার প্রথমে কাদেরকে লভ্যাংশ দিতে হবে? ছাড়ো, সবার পূর্বে লভ্যাংশ দিতে হবে, মনে রাখবেন, অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে, তারপরে সাধারণ শেয়ার হোল্ডার, সবার শেষে তো পায় বিলম্বিত শেয়ার হোল্ডার, তাই না? এটা হচ্ছে প্রবর্তক শেয়ার হোল্ডার বলা হয়, তাই না? কোম্পানি আইনের কত ধারা অনুযায়ী কোম্পানির বিলুপ সাধন হয়? কোম্পানি আইনের কত ধারা অনুযায়ী কোম্পানির বিলুপ সাধন হয়? অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বিলুপ সাধন হয় 39 ধারায়, 1932 সালের 39 ধারায়। কোম্পানি ব্যবসার ক্ষেত্রে বিলুপ সাধন কত ধারায়? একটু দ্রুত বলেন সবাই। টমের কি ম্যানেজমেন্টের বুক আছে? টমের বলতে বুঝি নাই। 46 এর বি, রাইট, 46 এর বি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কত? 39 ধারা, মনে রাখবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হচ্ছে, সরি, এটা 41 না তো, 234 হবে। 234 হবে। 234, 234। 47, কোম্পানির কোন সভা কোম্পানির জীবনকালে শুধুমাত্র একবার হয়? মানে হোল লাইফে একবার করলেই হবে। বলেন তো কোনটা? এটা আপনারা পারেন কিনা দেখেন, আমরা ক্লাসের শেষ দিকে আছে, শেষ করে দিব। কোন সভা কোম্পানির পুরো জীবনে
মানে পুরো লাইফে একবার করলেই হয়। আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। 47 এর বি কোনো সন্দেহ নাই, 47 এর বি কোনো সন্দেহ নাই। তাহলে আগামীকালকে কি ক্লাস করতে চান দ্রুত বলে ফেলেন। আগামীকালকে কোন ক্লাস করতে চান এটা দ্রুত বলে ফেলেন, যাদের মতামত বেশি আসবে সেই সাবজেক্টের ক্লাসই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। একটি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 সালে আসছে। এটা পারেন না এমন কেউ আছেন? এটা পারেন না এমন কেউ আছেন কিনা বলেন। অ্যাকাউন্টিং আওয়ারে আজকে কোনো পরীক্ষা হয়নি, একটা পরীক্ষাও হয় নাই, ভেরি স্যাড। আমি ক্লাস শেষে একটা পরীক্ষা নিব, ক্লাসের টাইমটাতে একটু ব্যস্ত থাকি নানান কাজে, তাই আর ক্লাস মানে পরীক্ষাটা নেওয়া হয় না। প্রতিদিনই আমরা 2টা পরীক্ষা নিচ্ছি, আজকে ইনশাল্লাহ পরীক্ষা নিব। এইচএসসি 26 অ্যাকাউন্টিং এর সবগুলো ক্লাস কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিছি, এবং আজকের এই ক্লাস, আগের দিনের ক্লাস, ওয়ান শট যতগুলো ক্লাস অলরেডি 12-13টা ক্লাস হয়েছে। অ্যাকাউন্টিং এর 5টা চ্যাপ্টার, ম্যানেজমেন্টের 2টা চ্যাপ্টার কমপ্লিট। এগুলো আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি। এবং আপনারা ফিনান্সেরও প্রচুর ক্লাস, ফিনান্সেরও প্রায় ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টার গুলো আছে ফার্স্ট পার্টের সবগুলো চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে 48 নিয়ে তো কারো কোনো প্রশ্ন থাকাই উচিত না, এটা তো সবার পড়া উচিত, সবাই পারবেন, তাই না? গৌরাঙ্গ রাজ, আপনাকে প্রথমবার দেখলাম ভাই। এটা 7 জন হবে। ঋণপত্র ইস্যু করা যায়। ঋণপত্র কিভাবে ইস্যু করা যায়? ঋণপত্র সমহারে, অধিহারে, অবহারে সবগুলোতে ইস্যু করা যায়। ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 50 এন্ড দ্য লাস্ট ওয়ান। সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কত বছর পর্যন্ত লভ্যাংশ জমা রাখা যায় বলেন তো দেখি। সঞ্চয় অগ্রাধিকার শেয়ার অর্থাৎ লভ্যাংশ হয় নাই তো অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি হয়? লভ্যাংশ তো দিতেই হয়।